বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আপনারা যারা আজকের এই অনলাইন ক্লাসে যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি প্রকৌশলী মোহাম্মদ জামশেদুল আলম, ইনস্ট্রাক্টর সিভিল, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে আমাদের অনলাইন ক্লাসের 17তম দিন। আজকের যে আলোচনার বিষয়বস্তু সেটি হচ্ছে প্র্যাকটিক্যাল অর্থাৎ ব্যবহারিক বিষয় থেকে আমরা আলোচনা করব। গত ক্লাসে আমরা আমাদের থিওরি যে বিষয় ছিল তার তাত্ত্বিক বিষয় আমরা ইতিমধ্যে শেষ করেছি। আমরা এখন ব্যবহারিক ক্লাসের আলোচনা শুরু করছি। আজকের যে বিষয়টি সেটি হচ্ছে ডিটারমিনেশন অফ ময়েশ্চার কন্টেন্ট, অর্থাৎ কোনো একটা মাটির নমুনার ভিতর থেকে কিভাবে পানির পার্সেন্টেজ বের করতে হয় সেটি নিয়ে আমরা আলোকপাত করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমাদের আলোচনার শুরু করা যাক। আজকের পাঠে যে এক্সপেরিমেন্টটি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে ডিটারমিনেশন অফ ওয়াটার কন্টেন্ট অফ সয়েল বাই ওভেন ড্রাইং মেথড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে এক্সপেরিমেন্টটি সেখানে তোমরা লক্ষ্য করলে দেখবে এখানে দুটো বিষয় আছে। একটি হলো ওয়াটার কন্টেন্ট, অর্থাৎ এটাকে আমরা ময়েশ্চার কন্টেন্টও বলে থাকি, আর আরেকটি হচ্ছে কোন পদ্ধতিতে আমরা করব সেই পদ্ধতিটার নাম হচ্ছে ওভেন ড্রাইং মেথড। এর যদি বাংলা নামকরণ করতে হয় তাহলে বলতে হবে চুল্লিতে শুকানো পদ্ধতিতে মাটির নমুনার আর্দ্রতা নির্ণয় বা পানির পরিমাণ নির্ণয়। এখানে চুল্লি বলতে ওভেনকে বোঝানো হয়েছে। তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ। এই ছবিটির সাথে তোমাদের কিন্তু আমি এসপিটি টেস্ট নিয়ে যখন আলোচনা করেছিলাম সেই এসপিটি টেস্টের সময় আলোচনা আর মাঝখানে এই ছবিটি তোমরা দেখেছিলে, নিশ্চয়ই তোমাদের মনে আছে। এটি হচ্ছে একটি স্যাম্পলারের ছবি। স্যাম্পলারের ভিতরে তোমরা দেখতে পাচ্ছ সয়েল স্যাম্পলকে দেখতে পাচ্ছ। এই যে এখানে যে কার্সর এই মুহূর্তে রাখা আছে, এখানে দেখতে পাচ্ছ তোমরা স্যাম্পলারের মধ্যে সয়েল স্যাম্পল আছে এবং এই সয়েল স্যাম্পলকে কি করা হচ্ছে, একটি পলিথিনের মধ্যে করে এই সয়েল স্যাম্পলকে সংরক্ষণ করা হচ্ছে। এটি প্রতি 5 ফিট পর পর এসপিটি টেস্টের সময় এই ঘটনাটি ঘটে থাকে যে 5 ফিট পর পর এসপিটি ভ্যালু সংগ্রহ করা হয় এবং সেখান থেকে কিন্তু আমরা মাটির নমুনাকে একটি পলিথিনের ভিতরে রেখে দেই। এখানে পলিথিনের ভিতরে রাখার পিছনে যে উদ্দেশ্য সেটি হচ্ছে যে এই সয়েল স্যাম্পলের মধ্যে কি পরিমাণ ময়েশ্চার কন্টেন্ট আছে সেটি যাতে যে পরিমাণই থাকুক না কেন এই ময়েশ্চার কন্টেন্টটুকু যেন রোদে তাপে বা টেম্পারেচারের কারণে এটি ময়েশ্চার কন্টেন্ট যাতে না কমে সেজন্য আমাদেরকে এয়ার টাইট করে একটি পলিথিনের ভিতরে রাখতে হয়। তো সেই ছবিটি তোমরা ডান পাশের যে ছবিটি দেখতে পাচ্ছ তাতে আছে। তাহলে এখন আমরা আজকে যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি সেটি সাথে এটি এই দৃশ্যটির কোথায় মিল রয়েছে সেটি আমি তোমাদের সাথে একটু স্মরণ করে দিতে চাচ্ছি। সেটি হচ্ছে যে এই সয়েলের স্যাম্পলটি যখন ল্যাবরেটরিতে যাবে, ল্যাবরেটরিতে যাওয়ার ফলে সেখানে যদি তুমি কর্মরত অবস্থায় থাকো, তোমার দায়িত্বের একটি অংশ হিসেবে এখানে তোমার প্রয়োজন হতে পারে যে মাটি পরীক্ষা যখন তুমি করবে তখন প্রথম যে কাজটি যে এই সয়েল স্যাম্পলটির মধ্যে কি পরিমাণ পানির পরিমাণ রয়েছে, দ্যাট ইজ ময়েশ্চার কন্টেন্ট রয়েছে, সেটি তোমাকে ক্যালকুলেশন করার প্রয়োজন হবে। তাহলে সেই ক্ষেত্রে তুমি যাতে সফলতার সহিত এবং দক্ষতার সহিত এই কাজটি সম্পাদন করতে পারো সেজন্যই আজকের এই আমাদের আলোচনা। তাই আমি আশা করব যে তোমাদের এই আলোচনাকে সুন্দর এবং সার্থক করার জন্য প্রথমে যে কাজটি তোমাদেরকে করতে হবে সেটি হচ্ছে একটি ক্যালকুলেটর অবশ্যই তুমি এই মুহূর্তে সাথে রাখবে এবং খাতা কলম রাখবে। আমি আলোচনা করব এবং আলোচনার শেষ প্রান্তে কিন্তু আমাদের
আমি আলোচনাটি তোমরা বুঝতে পারলে কিনা সেজন্য একটি ছোট্ট উদাহরণ আমি তুলে ধরবো, যার মাধ্যমে ক্যালকুলেশন তোমাদেরকে করতে দেওয়া হবে। তোমরা তাৎক্ষণিকভাবে খুব অল্প সময়ের ভিতরে সেই আজকের যে ক্লাসটি সেটি যদি তুমি মনোযোগ সহকারে শ্রবণ করো, শোনো, বুঝো, তাহলে অবশ্যই সেই প্রশ্ন বা ক্যালকুলেশন দুটোর উত্তর তুমি করতে পারবে। সেই আশাবাদ রেখেই আমি আজকের এই ক্লাসটি পরিচালনা করছি এবং আজকের যে আলোচনা সেটি সফলভাবে আমাদের সম্পন্ন হবে সেই প্রত্যাশা রেখেই আমি আলোচনার গভীরে প্রবেশ করছি। তাহলে প্রথমেই আমরা দেখতে চাচ্ছি যে কি কি যন্ত্রপাতির প্রয়োজন হবে যে এই পরীক্ষাটি সম্পাদন করার জন্য বা এই পরীক্ষাটি করার জন্য। প্রথমে যেটি লাগছে, এখানে বলা হয়েছে ওভেনের কথা। আমাদের সয়েল স্যাম্পলকে শুকানোর জন্য আমাদের ওভেন লাগবে। তোমরা এই মুহূর্তে স্ক্রিনে ওভেনের ছবি দেখতে পাচ্ছ। উপরের যে ছবিটি আছে সেটি হচ্ছে ওভেনটি বন্ধ করা অবস্থায়, এবং নিচের যে ছবিটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে ওভেনের ভিতরের দৃশ্য। ভিতরে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কন্টেইনার রাখা আছে, অর্থাৎ সয়েল এর ভিতরে রেখে আমাদেরকে যে টেম্পারেচার দিয়ে এটাকে শুকাতে হবে সেই ব্যবস্থাটি এখানে ভিতরে রয়েছে। সেটি দেখলে এটাকে আমরা বলতেছি ইলেকট্রিক ওভেন। এবার আসছি ডিজিটাল ব্যালেন্স। তোমরা এখানে দুটো ব্যালেন্স দেখতে পাচ্ছ যে এই ব্যালেন্সের একটি হচ্ছে বড় ব্যালেন্স দেখিয়েছি, আরটি ছোট ব্যালেন্স দেখিয়েছি। যখন বেশি পরিমাণ ওজন পরিমাপ করার প্রয়োজন হবে তখন আমরা এই বড় ব্যালেন্সটি ব্যবহার করব, আর যদি অল্প পরিমাণ ওজন ব্যবহার করতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই ছোট ব্যালেন্সটি ব্যবহার করব। তার কারণ হচ্ছে যে এখানে বড় পরিমাণ, যদি বড় ব্যালেন্সের ভিতরে যদি তুমি অল্প পরিমাণ ওজন দাও তাহলে কিন্তু সেক্ষেত্রে লক্ষ্য করবে যে এটা কিন্তু সঠিক রিডিং দিবে না। সেক্ষেত্রে তোমাকে কিন্তু এই ছোট যে ব্যালেন্সটি এখানে 0.01 গ্রাম পর্যন্ত মাপা যাবে, এরকম একটি ব্যালেন্স নেওয়া হয়েছে। তোমরা এই বিষয়টি খেয়াল রাখবে যখন তোমরা কাজ করবে। এটিকে হচ্ছে ওজন করার জন্য ডিজিটাল ব্যালেন্স। আর আরেকটি দৃশ্য দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ যে ওভেনের ভিতরে অনেকগুলা ক্যানের মধ্যে, বাট ময়েশ্চার ক্যান বলতে পারি আমরা বা টিন বলতে পারি, যেটাই বলি, এটার মধ্যে অনেকগুলো স্যাম্পল ভিতরে রেখে দেওয়া হয়েছে এবং এটার গায়ে কিন্তু লেবেল লাগানো আছে, এবং এগুলাকে আমরা বলি ময়েশ্চার ক্যান। এখন বা এটাকে ময়েশ্চার টিনও বলতে পারি আমরা, অ্যালুমিনিয়ামের হতে পারে, এটা টিনের তৈরিও হতে পারে। তাহলে এবার আমরা এক নজরে বলতে পারি যে আমাদের এই টেস্টটি সম্পূর্ণ করার জন্য আমাদের যে অ্যাপারেটাসগুলো লাগছে সেগুলো হচ্ছে ইলেকট্রিক ওভেন, ওজন করার জন্য ব্যালেন্স এবং ময়েশ্চার টিন বা ক্যান। এবার আরেকটি বিষয় আমাদের লাগবে, সেটি হচ্ছে যে ভিজা মাটির নমুনা, অর্থাৎ সয়েল স্যাম্পল, যেটি তোমরা দেখলে যে পলিথিনের ভিতরে ভিজা মাটির নমুনাকে রাখা হচ্ছে, সেই রকম কিছু মাটির নমুনা আমাদের লাগবে। এবার আমরা একটি ভিডিও উপভোগ করব যে এই প্র্যাকটিক্যালটি কিভাবে সম্পন্ন করতে হয় ল্যাবরেটরিতে, সেই ভিডিওটি আমরা উপভোগ করব এবং তোমাদেরকে আমি বলবো যে অত্যন্ত ধৈর্য সহকারে এই ভিডিওটি উপভোগ করবে, এবং এর পরবর্তীতে আমি আবার আমার মূল আলোচনায় ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি উপভোগ করবে। ভিডিওটিতে যে বিষয়গুলো থাকবে আমি তোমাদেরকে একটু বলে দেই যে এখানে দুইজন ভদ্রলোক এই ভিডিওটি এর মধ্যে দেখবে যে তারা যে প্রক্রিয়াগুলো করছে, অর্থাৎ এখানে এই ভিডিওর মধ্যে প্রথম কি করতে হবে, দ্বিতীয় ধাপে কি করতে হবে, এভাবে একদম চূড়ান্ত পর্যায় পর্যন্ত যে কাজগুলো করবে সেই দৃশ্যগুলো তোমরা দেখবে, এবং সেখানে দেখবে যে প্রথম অবস্থায় কি করছে, দ্বিতীয় অবস্থায় কি করছে, এই ধাপগুলো অত্যন্ত মনোযোগ সহকারে তুমি শ্রবণ করবে। সেই প্রত্যাশা রেখে আমরা ভিডিওটি দেখার জন্য যাচ্ছি, এবং ভিডিওটি শেষ হওয়ার সাথে সাথে আমি আবার আলোচনায় ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভিডিও উপভোগ করো। Hi again. We're back with experiment number 2. This is when we visited the state of Al-Azhar. So
may have a balance with a precision of 0.01 gram, and it may have the lowest that we're going to use at the end of the experiment. So the first step is to determine the mass of the empty moisture cap. Wait a second. It's 92.03. So our first step we did is 92.03 grams. So the next step is to place a voice sample inside the moisture cap and determine its mass with power force. It's 209.85 grams. So our second weight will be 209.85 grams. So the next step after that will be to remove the cap from the top of the can and place the can inside the oven. It takes about 24 hours to obtain a constant weight, so we have to wait that long. So after waiting for 24 hours, we have already obtained a constant weight. Now we have the dry soil, as you can see. So the final step of the procedure is to determine the combined mass of the dry soil plus the can and its scattering force, which is 193.76 grams. 193.76 grams. So the last step would be to use this formula and subtract the weight in order to find the water content, which would give us exactly 15.82% water content. Thanks for watching. We'll be sure to back the next experiment. Thank you, sir. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখেছো। তো এই ভিডিওটির মধ্যে যে দৃশ্যগুলো দেখেছো তার মধ্যে প্রথমেই যে কাজটি করা হয়েছিল সেটি হচ্ছে একটি খালি ময়েশ্চার ক্যান বা পাত্রকে ডিজিটাল ব্যালেন্সের মাধ্যমে ওজন করা হয়েছিল, যেটি বোর্ডে যখন লেখা হয়েছিল তখন W1 দিয়ে একটি ভ্যালু লিখেছিলেন। তারপর যে কাজটি করা হলো সেটি হচ্ছে যে একটি ক্যানের মধ্যে কিছু পরিমাণ ভিজা মাটি ঢুকিয়ে তারপর সেই ক্যানটি ওজন করা হয়েছিল, অর্থাৎ যেটি W2 নাম দিয়ে বোর্ডে লেখা হয়েছিল, অর্থাৎ হচ্ছে W2 ইজিক্যাল টু হচ্ছে বলতে পারি আমরা কি ভিজা মাটি এবং বাটির ওজন একসাথে হলো W2। আর W3টি হচ্ছে যে 24 ঘন্টা পরে তোমরা দেখেছিলে যে প্রথমে যখন ঢুকিয়েছিল তারপর ওভেনের ঢাকনাটি বন্ধ করে দিয়ে বলেছিলেন যে 24 ঘন্টা ওভেনে রাখার পর তারপরে ওভেন থেকে অত্যন্ত সতর্কতার সহিত একটি ডিভাইসের সাহায্যে বা এটাকে আমরা বলতে পারি যে একটি চিমটার সাহায্যে এটি বের করে নিয়ে আসা হয়েছে। কারণ হচ্ছে যে এটি যখন অনেক টেম্পারেচারে ছিল তখন কিন্তু এটি গরম অবস্থায় ছিল, এটি হাতে ধরা যাবে না, সেই জন্য। যাই হোক, সেই ভ্যালুটি অর্থাৎ যখন এটি ওভেন থেকে বের করে নিয়ে আসা হয়েছিল তখন ওই অবস্থায় কিন্তু একটি ওজন ব্যালেন্সে দিয়ে নেওয়া হয়েছিল, সেই ওজনটিকে বলা হয়েছিল W3। তাহলে W3 এর মধ্যে কি পেলাম? W3 এর মধ্যে পাওয়া গেল
সেটি হচ্ছে শুকনা মাটি এবং বাটির ওজন। তাহলে আমি তোমাদেরকে আবার ক্লিয়ার করছি। প্রথম যে কাজটি করা হয়েছিল সেটি হচ্ছে W1 লিখেছিলেন, সেটি ছিল শুধুমাত্র খালি বাটির ওজন। দ্বিতীয় স্টেপে যে কাজটি W2 লেখা হয়েছিল তার ভিতরে ছিল বাটি এবং ভিজা মাটি এইটার ওজন, আর W3 মধ্যে ছিল শুকনা মাটি এবং বাটির ওজন। তাহলে যে স্টেপগুলো সেখানে করা হয়েছে সেগুলো আমি এখানে তোমাদেরকে দেখিয়েছি। প্রথম অবস্থায় খালি পাত্রটির ওজন নিচে নেওয়া হয়েছিল, সেটি হচ্ছে W1 এখানে দেখতে পাচ্ছ। তার পরবর্তীতে কিছু সয়েল স্যাম্পল নেওয়া হয়েছিল এবং সেখানে সেই ভিজা মাটি এবং বাটির ওজন নেওয়া হয়েছিল। এটাকে বলা হয়েছিল যে ময়েশ্চার ক্যান বা টিন প্লাস ময়েশ্চার সয়েল মানে ভিজা মাটি অর্থাৎ W2, আর হচ্ছে W3। W3তে যেটা এখানে লক্ষ্য করো যে এখানে ড্রাইং সয়েল এট 110 ±5 ডিগ্রি অর্থাৎ 110 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 24 ঘন্টা এটাকে শুকাতে হবে ওভেনের মধ্যে দিয়ে। তারপরে সেটা ওভেন থেকে বের করার পরে যে ওজনটি পাওয়া যাবে সেটিকে বলা হচ্ছে W3। তাহলে W1, W2 এবং W3 যদি তোমরা ক্লিয়ার হয়ে থাকো তাহলে আমরা এখান থেকে খুব সহজেই কিন্তু ময়েশ্চার কন্টেন্ট ক্যালকুলেশন করতে পারবো। এখন দেখো এই যে এই সূত্রটি অর্থাৎ ময়েশ্চার কন্টেন্টের যে সূত্র MC ইকুয়াল টু ওয়েট অফ ওয়াটার ডিভাইডেড বাই ওয়েট অফ সলিড ইন্টু হচ্ছে 100 দিয়ে গুণ করলেই আমরা সেখান থেকে ভ্যালুটি পেয়ে যাব। তো চলো যাওয়া যাক, আমরা একটু বাস্তব মান দিয়ে এই কাজগুলো করার চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো আমি সূত্রটি দেখিয়েছি যে ময়েশ্চার কন্টেন্টের পার্সেন্টেজ ইকুয়াল টু ওয়েট অফ ওয়াটার ডিভাইডেড বাই হচ্ছে ওয়েট অফ সলিড ইন্টু 100 ইকুয়াল টু আমরা ওয়েট অফ ওয়াটারটি কিভাবে পাবো যে W2 মাইনাস W3 ডিভাইডেড বাই W3 মাইনাস W1 ইন্টু হচ্ছে 100। এখানে লক্ষ্য করো যে W1 হচ্ছে ঢাকনা সহ পাত্রের ওজন অর্থাৎ ঢাকনা সহ খালি পাত্রের ওজন, সেটা হচ্ছে W1, আর W2 হচ্ছে পাত্র ও ভিজা মাটির ওজন W2, আর W3 হচ্ছে পাত্র ও শুষ্ক মাটির ওজন, সেটা হচ্ছে কি W3। তাহলে এবার আমরা একটু আরো বিস্তারিত জানার চেষ্টা করি। এখানে একটি গাণিতিক সমস্যার সমাধানের মাধ্যমে তোমরা কিভাবে পার্সেন্টেজটি বার করবে সেটি আমি একটু বোঝানোর চেষ্টা করছি। তোমরা লক্ষ্য করো যে এই কাজটি আমি এখানে একটি মানের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ভালো করে লক্ষ্য করো, কিছুক্ষণ পর আমি এর আলোকে কিন্তু তোমাদেরকে দুটো সমস্যার সমাধান করতে দেব, সেটি আমাকে কিন্তু কমেন্টসের মাধ্যমে তোমাদেরকে জানাতে হবে তার সঠিক উত্তরগুলো। লক্ষ্য করো W2 তে বলেছিলাম যে ভিজা মাটি প্লাস বাটি এটার ওজন যদি 58 গ্রাম হয়, আর W3 মানে কি যে শুকনা মাটি প্লাস হচ্ছে বাটি, এই দুটো বিষয় একটু মনোযোগ আকর্ষণ করছি যে W2 হলো ভিজা মাটি প্লাস বাটি 58 গ্রাম, আর W3 হলো শুকনা মাটি প্লাস বাটি, এটা হচ্ছে 48 গ্রাম। এখন লক্ষ্য করো যে আমরা যদি W2 থেকে W3 বিয়োগ করি তাহলে কি পাওয়া যায়। এখানে W2 থেকে W3 যখন বিয়োগ করতে যাবে তখন বিয়োগের নিয়ম হচ্ছে যে সামনে যে সাইনটি থাকে সেটি পাল্টে যায়। লক্ষ্য করো এখানে প্লাস চিহ্ন আছে, নিচে যখন মাইনাস হয়ে যাবে তখন বাটি বাটি কি হয়ে গেল, কেটে গেল। তাহলে কি থাকলো যে ভিজা মাটি আর নিচে এই শুকনা মাটির সামনে প্লাস চিহ্ন মাইনাস হলো, তাহলে ভিজা মাটি মাইনাস শুকনা মাটি। তাহলে একটা ভিজা মাটির নমুনার থেকে যদি তুমি শুকনা মাটি বাদ দাও তাহলে যতটুকু পরিমাণ পাচ্ছ সেটি লক্ষ্য করো, 58 থেকে 48 বিয়োগ করো তাহলে 10 গ্রাম। অর্থাৎ হচ্ছে যে মাটিটি ভিজা অবস্থায় ছিল তার ওজন 58 গ্রাম আর শুকানোর পরে পাওয়া গেল 48 গ্রাম। তাহলে এর মাঝখানে যে ওজনটুকু কমলো সেটা কমলো 10 গ্রাম। এই 10 গ্রাম হলো পানিটা বাষ্প হয়ে উড়ে গিয়েছে। তাহলে আমরা লিখতে পারি নিঃসন্দেহে যে W2 মাইনাস W3 ইকুয়াল টু হচ্ছে পানি, এটা লিখতে পারি। তাহলে দ্যাট ইজ পানিকে আমরা বলতে পারি ওয়েট অফ ওয়াটার ইকুয়াল টু হচ্ছে কত 10 গ্রাম। এবার লক্ষ্য করো যে নিচে যে W3 মাইনাস W1 করলে কি আসে যে W3 হচ্ছে শুকনা মাটি প্লাস বাটি ইকুয়াল টু 48 গ্রাম, আর ইতিপূর্বে আমরা W1 এর ওজনটি নিয়ে রেখেছিলাম। W1 হচ্ছে শুধুমাত্র বাটির ওজন, সেটা হলো 12 গ্রাম।
তাহলে লক্ষ্য করো W3 থেকে যদি W1 বিয়োগ করো তাহলে এখানে যখন তুমি বিয়োগ করবে তখন এই বাটির সামনের মাইনাস সাইন চলে আসলো, তাহলে বাটি বাটি ক্যান্সেল, তাহলে শেষ পর্যন্ত কি থাকলো যে শুধুমাত্র শুকনা মাটি থাকলো। দ্যাট ইজ W3 থেকে যদি W1 বিয়োগ করো তাহলে কিন্তু তুমি কি পেয়ে যাচ্ছ, শুকনা মাটি পেয়ে যাচ্ছ। যে শুকনা মাটিকে আমরা কি বলি, ওয়েট অফ সলিড ইকুয়াল টু 36 গ্রাম। এবার সহজেই লক্ষ্য করো যে এই সূত্রটির মধ্যে যদি আমি ভ্যালুটি বসিয়ে দেই, ওয়েট অফ ওয়াটার হচ্ছে 10 গ্রাম, অর্থাৎ উপরে তুমি 10 গ্রাম বসাবে আর নিচে হচ্ছে ওয়েট অফ সলিড হচ্ছে কত, 36 গ্রাম বসাবে, ইন্টু হচ্ছে 100। ক্যালকুলেটর টিপলেই সেখান থেকে তুমি কিন্তু ওয়াটার ময়েশ্চারের যে পার্সেন্টেজ বা ওয়াটারের যে পরিমাণ কত পার্সেন্ট সেটি কিন্তু তুমি পেয়ে যাবে। আশা করি তোমাদেরকে আমি বিষয়টি বোঝাতে সক্ষম হয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, এবার লক্ষ্য করো যে এখানে একটি টেবিল দেখিয়েছি আমি, যে এই টেবিলটি হচ্ছে আমরা যখন ল্যাবরেটরিতে কাজ করি, ল্যাবরেটরিতে কাজ করার সময় একই জিনিসের একাধিকবার টেস্ট করার প্রয়োজন হবে, তখন টেবুলার ফর্মে করতে হবে। অর্থাৎ হচ্ছে যে আমরা যখন ল্যাবরেটরিতে কাজ করব তখন কিন্তু একটি ডাটা একবার করার থেকে প্রাপ্ত যে ডাটা, সেই ডাটা থেকে আমরা নির্ভরযোগ্য তথ্য পাবো না। সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, একাধিকবার ট্রায়াল দেওয়ার প্রয়োজন হয়। অর্থাৎ একাধিকবার একই স্যাম্পলের আমরা নমুনাটি পরীক্ষা করে দেখব যে কত পার্সেন্ট আসতেছে। তারপর আমরা কি করব, যতবার আমরা করব তত সংখ্যা দিয়ে, অর্থাৎ সোজা কথা হচ্ছে আমি গড় করব, অর্থাৎ যে ভ্যালুগুলো পাওয়া যাবে তার গড় করব। লক্ষ্য করো এখানেও তাই, আমি এখানে দেখিয়েছি যে প্রথম 1 লাল কালার, অর্থাৎ লাল কালারের অর্থ হচ্ছে যে সবগুলা এই প্রথমবার লাল কালার দেখিয়েছি, অর্থাৎ এটা হলো প্রথমবারের সমস্ত তথ্যসমূহ। আর 2তে দেখতে পাচ্ছ সব বেগুনি কালার, অর্থাৎ হচ্ছে এগুলো হচ্ছে দ্বিতীয়বার যখন করা হয়েছে তখনকার তথ্য। আর 3তে দেখতে পাচ্ছ যে তৃতীয়বার যখন করা হয়েছে তখন তৃতীয়বারের তথ্য। তার পরবর্তীতে আমরা যেহেতু তৃতীয়বার করেছি, 3বার করা হয়েছে, তাই আমরা যদি 4বার করতে পারতাম আর 5বারও করতে পারতাম, আমি এখানে 3বার দেখিয়েছি। তাহলে লক্ষ্য করো এখানে আমি যে ক্যালকুলেশনটি দেখিয়েছি একটু আগে যা বুঝালাম, সেইভাবেই ক্যালকুলেশন করে পাওয়া গেল এখানে জলীয় অংশের পরিমাণ প্রথমবার পাওয়া গেল 27.7%, দ্বিতীয়বার পাওয়া গেল 30%, তৃতীয়বার পাওয়া গেল 27.2%। যখন তুমি রিপোর্টটি সম্পন্ন করবে, অর্থাৎ রেজাল্টটি লিখবে, তখন এখানে তোমাদেরকে গড় করে যে ভ্যালুটি আসবে সেটি লিখতে হবে। তাহলে এখানে 3বার করেছি এবং 3বারের এই ভ্যালুগুলো যোগ করে 3 দিয়ে ভাগ করব। আর যদি 4বার 5বার যতবার করতাম সবগুলা ভ্যালুকে যোগ করে তারপর সেই সংখ্যক বার দিয়ে ভাগ করলে আমরা গড় ভ্যালুটি পেতাম। তো যাই হোক, এখানে আমি 3টি দেখিয়েছি, তাই এই 27.7 যোগ 30 যোগ 27.2 এই ভ্যালুগুলো যোগ করে 3 দ্বারা ভাগ করলে 28.3 পাবে। অর্থাৎ হলো এটাকে বলতেছি আমরা গড় জলীয় অংশ। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই টেবিলটি তোমরা বুঝতে পেরেছ। এবার আমি তোমাদের জন্য বাড়ির কাজ রেখেছি। বাড়ির কাজগুলো অবশ্যই তোমাদের ক্লাস খুললে তখন তোমরা শ্রেণী শিক্ষকের নিকট জমা দেবে। সেটি হচ্ছে চুল্লিতে শুকানো পদ্ধতিতে মাটির নমুনার আর্দ্রতা নির্ণয় বর্ণনা করো। এই প্রক্রিয়াটি কিভাবে কাজটি করা হয়েছে সেটি বর্ণনা রিপোর্ট আকারে তোমার শ্রেণী শিক্ষকের নিকট জমা দেবে। এবার দ্বিতীয় পর্ব, প্রশ্নোত্তর পর্ব। আমি আজকের যে আলোচনাটি করেছি সেটি এর উপর তোমরা যারা এই মুহূর্তে আমার ক্লাস দেখছো, অর্থাৎ ক্লাস উপভোগ করছো, তোমাদেরকে বলবো যে ক্যালকুলেটর টিপে এই ক্যালকুলেশন দুটোর উত্তর এই মুহূর্তে তোমরা কমেন্টসে জানাবে। আমি তোমাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম এবং আমি তোমাদেরকে সময় দিচ্ছি। তোমরা এই সময়ের মধ্যে এই প্রশ্ন দুটোর উত্তর তোমরা ক্যালকুলেটর টিপে, খুব একদম সহজ, আমি তোমাদের সহযোগিতা করছি। তোমরা ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নিলেই একদম সহজে তুমি করতে পারবে। লক্ষ্য করো, 1 নাম্বার, একটি মাটির নমুনার ওজন 3.02 কেজি, অর্থাৎ এটি হচ্ছে মাটির 1 নাম্বার প্রবলেমে। লক্ষ্য করো, এটি মাটির নমুনার মোট ওজন, অর্থাৎ 3.02 কেজি। এখন এটাকে যখন, অর্থাৎ ভিজা অবস্থায় মোট ওজন হচ্ছে 3.02, এটা যখন চুল্লিতে শুকানো হয়
তখন শুকানোর পর ওজন পাওয়া গেল 2.25, অর্থাৎ হলো ওজন কিন্তু কমে গেল। তাহলে লক্ষ্য করো যে এটার থেকে 3.02 থেকে যদি 2.25 বিয়োগ করো, অর্থাৎ ভিজা মাটির থেকে যদি শুকনা মাটি বিয়োগ করো, তাহলে তুমি পানির পরিমাণ পেয়ে যাবে, অর্থাৎ WW অর্থাৎ ওয়েট অফ ওয়াটার পেয়ে গেলে। আর এখানে যে 2.25 যে এটা হচ্ছে শুকনা মাটি, দ্যাট ইজ ওয়েট অফ সলিড, অর্থাৎ উপরে হচ্ছে ওয়েট অফ ওয়াটার, নিচে হচ্ছে ওয়েট অফ সলিড, ইনটু হচ্ছে 100 করলে জলীয় অংশের মাত্রা প্রথমটিতে পেয়ে যাবে। আর দ্বিতীয়টিতে জলীয় অংশের মাত্রা বের করার জন্য আমরা বলেছিলাম যে এখানে ওয়েট অফ ওয়াটার কি করলে পাওয়া যায়, ওয়েট অফ ওয়াটার হচ্ছে W2 থেকে যদি W3 বিয়োগ করো, অর্থাৎ 68 থেকে যখন 58 বিয়োগ করবে, তখন এখান থেকে তুমি ওয়েট অফ ওয়াটার পেয়ে যাবে। আর ওয়েট অফ সলিড পাবে কিভাবে, ওয়েট অফ সলিড হলো যে W3 থেকে যখন W1 বিয়োগ করবে, অর্থাৎ 58 থেকে যখন 22 বিয়োগ করবে, তারপরে উপরে ওয়েট অফ ওয়াটার, নিচে হচ্ছে ওয়েট অফ সলিড, ইনটু হচ্ছে 100। এটি ক্যালকুলেশন করলেই তুমি পার্সেন্টেজ দুটো পেয়ে যাবে। আমি তোমাদের কমেন্টসের প্রত্যাশায় রইলাম, আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আশা করি এই মুহূর্তে ক্যালকুলেশন করে তোমরা কমেন্টস বক্সে 1 নাম্বার লিখে কত পার্সেন্ট পেলে এবং 2 নাম্বার লিখে কত পার্সেন্ট পেলে সেটির উত্তর আমি তোমাদের কাছ থেকে এই মুহূর্তে আশা করছি। জাহিদ হাসান, আমি দেখতে পাচ্ছি জাহিদ হাসান দুটি প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পেরেছে। জাহিদ হাসানকে অভিনন্দন জানাচ্ছি। জাহিদ হাসান, তুমি কোন পলিটেকনিকের ছাত্র সেটি কিন্তু উল্লেখ করনি। তোমার পলিটেকনিকটি কোন পলিটেকনিকের শিক্ষার্থী তুমি সেটি উল্লেখ করলে ভালো হতো। জাহিদ হাসান, মডেল পলিটেকনিক ইনস্টিটিউট যশোর, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। মনসিফ রহমান রিবাত, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, তোমার সঠিক উত্তরের জন্য তোমাকে ধন্যবাদ। জাহিদুল ইসলাম সিয়াম, তুমিও সঠিক উত্তর দিতে পেরেছো। রবিন রকিবুল ইসলাম, তোমার কমেন্টস করেছো কিন্তু কোনো উত্তর লেখনি, তোমার উত্তর প্রত্যাশা করছি।
আর রবিন, রবিন 1 নম্বর প্রশ্নের উত্তর দিয়েছো। 2 নম্বর প্রশ্নের উত্তর প্রত্যাশা করছি রবিনের কাছ থেকে। সিয়াম হোসেন খান, সিয়াম হোসেন খান তুমি কোন পলিটেকনিকের শিক্ষার্থী সেটি উল্লেখ করনি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা কমেন্টস করেছো প্রত্যেকেই সঠিক উত্তর দিতে পেরেছো এবং আমি তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি এবং ফুলের শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের সকলকে। তো শিক্ষার্থী বন্ধুরা, যাই হোক, এরপরও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। তার এই ক্ষেত্রে তোমাদের এই কমেন্টসই বলে দিচ্ছে যে আজকের যে আমাদের আলোচনা এবং আমরা যতটুকু সময় ছিলাম আমাদের এই সময়টুকু কাজে লেগেছে এবং তোমরা খুব সুন্দরভাবে এই ক্লাসটি উপভোগ করেছো। আমি আশা করি যে তোমরা এর মাধ্যমে সকলে উপকৃত হয়েছো এবং যারা এই ক্লাসটি পরবর্তীতে শেয়ার করবে এবং প্রত্যেকেই একইভাবে তোমাদের মতোই উপকৃত হবে, তো সেই প্রত্যাশাই করছি। এবং আগামী ক্লাসে আমরা এই ব্যবহারিক বিষয় নিয়ে আলোচনা করব। আগামী ক্লাসে আমরা আলোচনা করব পিকনোমিটারের সাহায্যে কিভাবে আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করতে হয়, সেই প্রক্রিয়াটি আমরা জানব এবং ক্যালকুলেশন করব। সেই লক্ষ্যে তোমাদেরকে বলবো যে তোমরা যখন ক্লাসে বসবে তখন অবশ্যই ক্যালকুলেটর খাতা কলম নিয়ে বসবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো যাই হোক, এই ভিডিওটি যদি তুমি বারবার দেখতে চাও বা পুনরায় দেখতে চাও তাহলে দক্ষতা বাতায়ন বা www.skills.gov.bd এখানে প্রবেশ করবে এবং সেখান থেকে তুমি পুনরায় সেটি দেখতে পাবে। তো যাই হোক, আজকে যে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল আমরা সেটি দ্বার প্রান্তে পৌঁছে গেছি। আশা করি তোমাদের এই বিষয়টি ভালো লেগেছে এবং যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টস বক্সে ভালো ভালো কমেন্টস করবে। আমি চেষ্টা করব তোমাদেরকে আরো সুন্দরভাবে ক্লাস উপহার দেওয়ার এবং এরই মাধ্যমে আমি তোমাদের আজকের যে আলোচনা সেটি শেষ করতে যাচ্ছি। তা তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আরেকটি বিষয় বলি যে এই ক্লাসটি সকালে নেওয়ার কথা ছিল, কিন্তু কারিগরি ত্রুটির কারণে আমি ক্লাসটি নিতে পারিনি, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং তোমরা হয়তো অনেকেই অপেক্ষায় ছিলে, তো সেই জন্য আমি আবারও আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এই ক্লাসটি দেরিতে হওয়ার জন্য। তো যাই হোক, এই প্রত্যাশা রেখেই তোমরা সকলে ভালো থাকো, সেই প্রত্যাশা রেখেই আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।